হাসনাত এবং সার্জিসকে আইনের আওতায় নিয়ে আমরা এই ঘটনার একটি সঠিক রহস্য উন্মোচনের সময় সমন্বয়কদের জন্য সবাই জীবন দিয়ে দিবে, ভালোবাসবে। এখনো কি এরকম করে? ঠিক আছে, এখন শব্দ উঠছে সমন্বয়ক খেদাও। 24 ঘন্টার ভিতরে যে বা যারা আমাদের বাংলাদেশকে আপনার প্রতিনিয়ত অস্থিতিশীল করে যাচ্ছে তাদেরকে গ্রেফতার করবে। জুলাই ফাউন্ডেশনের টাকার হিসেবে এখন পর্যন্ত সাজিদ আলম দিতে পারে নাই, তো সেই জুলাই ফাউন্ডেশনের টাকা মেরে দিয়ে আজকে সে গাড়িতে করে 100 গাড়ি নিয়ে যাবে আর বলবে যে আমার বাপ দাদারা অনেক ধনী ছিল। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, আজকের দিনে একেবারে সেরা খবর নিয়ে কিন্তু এই মুহূর্তে হাজির হয়েছে আপনাদের মাঝে। শুরুতে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই আপনাকে বিনীত অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, কিন্তু তবে কিন্তু আপনি খবরের একেবারে বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন। কারণ দেশের বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ চলছে দর্শক। ডক্টর ইউনূসকে ক্ষমতা রেখে কিন্তু দেশে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে বেশ ভয়ঙ্কর ঘটনা। তাই আশা করি ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। শুরু করবো তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট করবো না। শুরুতে আমরা গুরুত্বপূর্ণ আলোচনাগুলি এক এক করে পর্যায়ক্রমে দেখে আসবো, তারপর বাকি আলোচনা করব। আজকে যখন তথাকথিত এই সকল ছাত্র নেতারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, যাদেরকে আমরা সার্বভৌমত্বের দায়িত্ব দিয়েছি, বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম মুখরোচক বানোয়াট তথ্য ছড়িয়ে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করে, এখান থেকে বুঝতে বাকি থাকে না তারা ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নে এই সকল মুখরোচক গল্প ছড়িয়ে জনগণের সামনে সেনাবাহিনীকে দাঁড় করানোর চেষ্টা করছে। প্রথমে তারা স্পষ্ট করে উল্লেখ করলো সেনাবাহিনী নাকি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন কোথায়? ক্যান্টনমেন্টের বৈঠকে। আমরা সেদিনেই তাদের এই বক্তব্যে রহস্য এবং সন্দেহের গন্ধ পেয়েছিলাম। আমরা সেদিনই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলেছিলাম আমাদের সুস্পষ্ট অবস্থান বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে। এটা নিয়ে শোরগোল পড়ে গেল। বাংলাদেশের আম পাবলিক যারা রাজনীতির ভিতরের অনেক কিছুই বুঝার চেষ্টা করেন না কিংবা বুঝার সুযোগ থাকে না, তারা বীর বাহাদুর, বীর স্যালুট বলে বাহবা দিলেন। আমাদেরও বাহবা দিতে কোনো আপত্তি ছিল না, যদি তারা সঠিক এবং সত্য নিউজ জনগণের সামনে হাজির করতেন, আমরাও স্যালুট দিতাম, বাহবা দিতাম। এরপর দিনই আমরা দেখলাম তারই সতীর্থ সার্জিস হাসনাতের সেই স্টেটমেন্টের বিরুদ্ধে দাঁড়ালেন এবং বললেন হাসনাত সেনাবাহিনী নিয়ে যে স্টেটমেন্ট দিয়েছেন এটি সত্য নয়, এটি পুরোপুরি সত্য নয়। ঠিক তার কয়েক ঘন্টা পরে তাদের আরেক সতীর্থ জনাব হান্নান মাসুদ, তিনি একবারে পরিষ্কার করে স্টেটমেন্ট দিলেন হাসনাত এবং সার্জিস তাদের দুইজনের একজন মিথ্যা বলেছেন। তার মানে তারা যে একজন মিথ্যা বলেছে, সেনাবাহিনীকে জনগণের সামনে বা জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার জন্য একটি গোপন এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন, এটি কিন্তু হান্নান মাসুদ স্পষ্ট করে জনগণের সামনে পরিষ্কার করে দিয়েছেন। আমরা আজকে তাদেরকে প্রশ্ন করতে চাই, তারা যেদিন সেই ক্যান্টনমেন্টের বৈঠকে তাদের সউদ্যোগে গিয়েছিলেন, ইতিমধ্যে সেনাবাহিনী থেকে পরিষ্কার করা হয়েছে সেনাবাহিনীর উদ্যোগে কোনো মিটিং হয় নাই, বরং ওই দুজন ছাত্র নেতার আগ্রহের পরিপ্রেক্ষিতে তারাই ক্যান্টনমেন্টে গিয়েছিলেন, সেখানে সেনাপ্রধান দেখা করেছেন। তার মানে ওই বৈঠকটি বা ওই মিটিংটি বা ওই সাক্ষাৎটি শুধুমাত্র এদের আগ্রহের কারণেই হয়েছে, অর্থাৎ এরাই সউদ্যোগে অযাচিতভাবে বলা যায় ক্যান্টনমেন্টে গিয়েছেন এবং সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন। তারপরে জনগণের সামনে 12 দিন পরে এসে মিথ্যাচার করেছেন। মিটিং শেষ করে যখন বের হওয়ার পরেও তারা জনগণের সামনে এই বিষয়টি পরিষ্কার করতে পারতেন যে আমরা ক্যান্টনমেন্টে গিয়েছিলাম, অমুক বিল্ডিং এ অমুক কর্মকর্তার সাথে বা অমুক অফিসারের সাথে মিটিং হয়েছে, এখানে আমাদেরকে এরকম রিফাইন্ড আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্জন্ম দেওয়ার জন্য আমাদেরকে চাপ দিচ্ছে, আমরা রাজি হই নাই, আপনারা জনগণ বলুন আমাদের কি করণীয়। তারা কিন্তু সেটা বলে নাই। তখন বললেন 12 দিন পরে, এই 12 দিন পরে হাসনাত কেন পোস্ট দিয়েছিলেন বা জনগণের সামনে সেনাবাহিনীর এই বিষয়টি সামনে নিয়ে আসলেন, আপনারা হয়তো অনেকেই জানেন না, আমি আজকে পরিষ্কার করে দিচ্ছি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মাননীয় প্রধান উপদেষ্টা যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে দিলেন, ঠিক সেদিনই হাসনাত আব্দুল্লাহ এই স্টেটমেন্টটি দিয়েছিলেন। যদি প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের প্রশ্নে সরকারের অবস্থান পরিষ্কার না করতেন, হাসনাত আব্দুল্লাহ এই ঘটনা জনগণের সামনে আনতেন না। আই ক্যান চ্যালেঞ্জ, কারণ যেদিন প্রধান উপদেষ্টা বললেন আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে এই সরকারের কোনো ইচ্ছা নেই, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো ইচ্ছা এই অন্তর্বর্তীকালীন সরকার নেই, এই বক্তব্য দেওয়া মানে এই সরকারের প্রত্যেকটা স্টেক হোল্ডারের একই বক্তব্য। অর্থাৎ এই সরকারে ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির যে দুইজন প্রতিনিধি রয়েছেন, জনাব মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাদের দুইজনের বক্তব্য এটি। তারা যেহেতু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি, সুতরাং তাদের রাজনৈতিক দলেরও অবস্থান প্রকারান্তরে সেটি। এই স্টেটমেন্টের পরেই
জনগণের মধ্যে তীব্র একটা ক্ষোভের সঞ্চার হলো, সরকারের বিরুদ্ধে একটা ব্যাপক ক্ষোভ তৈরি হলো জনগণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে। তারপরে আমরা দেখলাম জনগণ প্রচন্ড বিক্ষুব্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রাতেই আপনারা দেখেছেন বিক্ষোভ করেছে, মিছিল করেছে। যখন নাপার নেতারা দেখলেন আরে আমাদের তলানিতে জনপ্রিয়তা নামছে বা জনগণ আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, জনগণের সিম্প্যাথি আদায় করতে হবে, জনগণের এই সস্তা সিম্প্যাথি আদায়ের লক্ষ্যেই মূলত তারা এরকম একটি গুরুত্বপূর্ণ ইস্যু সামনে এনেছেন ভবিষ্যৎ কনসিকুয়েন্সের চিন্তা না করে। তারা যদি বিচক্ষণ ছাত্রনেতা হয়ে থাকতেন বা হতেন, তখনই এরকম আন্ডার টেবিল আলোচনার কোনো বিষয় 12 দিন পরে জনগণের সামনে হাজির করতেন না। আর তাদের যদি সৎ উদ্দেশ্য, সৎ নিয়াত থাকতো, তারা যেদিন মিটিংটি হয়েছিল সেই মিটিং এর আগে কিংবা পরে জনগণের সামনে এই ইস্যুটি হাজির করতেন। সুতরাং 12 দিন পরে এই ইস্যুটি জনগণের সামনে নিয়ে আসা মানে তাদের উদ্দেশ্য কখনোই সৎ ছিল না। তারা অসৎ উদ্দেশ্য নিয়েই তারা জনগণের সামনে 12 দিন পরে এই ইস্যুটি নিয়ে আসছে। আজকে সেনাবাহিনী নিয়ে জনগণের মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলেছি, সেনাবাহিনী বাংলাদেশের গর্বিত একটি প্রতিষ্ঠান। এই সেনাবাহিনীর সদস্যরা গত জুলাই আগস্ট বিপ্লবে জনগণের পাশে না দাঁড়ালে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতেন কিনা এটাও কিন্তু একটা সন্দেহের বিষয়। হ্যাঁ, সেনাবাহিনীর আপার লেভেলের 2-1 জন কর্মকর্তা যারা দুর্নীতির সাথে জড়িত, ভিনদেশী এজেন্ডা বাস্তবায়নকারী, তাদের বিরুদ্ধে আমাদের কড়া অবস্থান। কিন্তু আপনি পুরো ডিপার্টমেন্ট, পুরো প্রতিষ্ঠানকে জনগণের সামনে দাঁড় করানোর হীন চেষ্টা করবেন, ষড়যন্ত্রের জাল বুনবেন, এটা গণ অধিকার পরিষদ কখনোই বরদাস্ত করবে না। তাই আমরা অনতিবিলম্বে এই ঘটনা জনগণের সামনে পরিষ্কার করবার জন্য হাসনাত এবং সাজিদকে আইনের আওতায় নিয়ে আমরা এই ঘটনার একটি সঠিক রহস্য উন্মোচনে 24 ঘন্টার ভিতরে যে বা যারা আমাদের বাংলাদেশকে আপনার প্রতিনিয়ত অস্থিতিশীল করে যাচ্ছে কিংবা করার একটা পায়তারা চালাচ্ছে, তাদেরকে গ্রেফতার করবে। আচ্ছা, আমাদের বাংলাদেশের বর্তমান সেনানিবাসে একের পর এক একটা মিটিং কিংবা সমস্ত আপনার বাহিনীদের প্রধানকে নিয়ে কিংবা যারা নাকি আপনার একদম নিচু স্তরের মনে করেন আপনার অফিসার আছে, তাদেরকে নিয়ে পর্যন্ত প্রতিনিয়ত আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি একের পর এক মিটিং করে যাচ্ছে। এবং এই ওয়াকারের বক্তব্য হচ্ছে বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত আপনার অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, তাদেরকে যে কোনো মূল্যে থামাতে হবে, যে কোনো মূল্যে, এনি মূল্যে। বুঝেন তো, যদি গ্রেফতার করতে হয় গ্রেফতার পর্যন্ত করবে। এখন আসুন আর একটি বড় ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে একটু এরশাদের আমলে নিয়ে যাই। যারা নাকি এরশাদের আমলে বা এরশাদের শাসনকাল আপনারা দেখছেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনার এরশাদের আমলে কিংবা সেই সময়কালীন যে বিচারপতি ছিল আপনার সাত্তার, এই সাত্তারকে সরিয়ে কিন্তু এরশাদ এক রাতের ভিতরে ক্ষমতা দখল করে। কিভাবে করে আসুন সেই সমীকরণটাই মিলাই, বা এই 25-এর সাথে ঠিক এরশাদের আমলটা টোটালি ভেরি ক্লোজ, মানে মিলে যাচ্ছে। কিভাবে আসুন আপনাদের একটু বলি। আপনারা দেখবেন যে এরশাদের আমলে যখন নাকি এরশাদ আপনার তিনি আসলে সেনা শাসন চালু করে কিংবা বাংলাদেশকে কন্ট্রোলে আনে, কিংবা বর্তমান আমাদের এই বাংলাদেশে 25 সালে এসে কিংবা 24 সালে তোমরা পার করে আসছি যে একটা জঙ্গি হামলা হয়েছে, বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত আপনার অস্থিতিশীল করতেছে, প্রতিনিয়ত বহির্বিশ্বে থেকে দেশে থেকে এই সেনাপ্রধানকে মনে করেন আপনার জনগণের মুখোমুখি করা বা সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করা, মিথ্যা কথা বলা, বা সরকারে বসে কেউ কেউ সেনাবাহিনীর ভিতরে মনে করেন বা সেনাবাহিনীকে নিয়ে মনে করেন ষড়যন্ত্র করা, এই যে একটা পায়তারা, সেম পায়তারাটা এরশাদের আমলে ঘটছিল। সেই সময়কালীন যে আপনার বিচারপতি যে আপনার ছিল আব্দুল সাত্তার, তাকে সরিয়ে এক রাতের ভিতরে একটা অভিযান চালাইছিল আপনার এরশাদ। এই এরশাদ এক রাতের ভিতরে অভিযান চালায়া যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করছে, তাদেরকে গ্রেফতার করছে, সর্বোচ্চ আইনের আওতায় আনছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন নাকি এরশাদ আপনার সেনা শাসন জারি করে কিংবা তিনি ক্ষমতা দখল করে, বাংলার মানুষ তখনও কিছু জানতো না। সকাল হয়েছে আপনার রেডিওতে এটা প্রচার প্রচারণা করছে, তারপরে বাংলার মানুষ জানে যে যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করছে, তাদেরকে এক রাতের ভিতরে দমন করে ফেলছে। কে দমন করছে? সেনা শাসন জারি করে এরশাদ। তো আপনি যদি এরশাদের আমলটা বর্তমান বা এরশাদের সমীকরণটা আমাদের 25-এর সাথে মিলাতে চান, আমি বলবো ভাই ভেরি ক্লোজ, খুবই ক্লোজ। ধরেন আপনার মানে কতটা ক্লোজ, আমি আপনাদেরকে যদি সংখ্যাটা বুঝাইতে পারি, অনেকটা 1 আর 2, মানে 1-2 ভিতরে যতটা ক্লোজ, সেম ক্লোজ বর্তমান এরশাদের শাসন আমলের যে ঘটনা আর আমাদের 25-এর সেনানিবাসের এই ঘটনা। আচ্ছা, আমাদের এই সেনানিবাসে বর্তমান কি ঘটতেছে? আমাদের বাংলাদেশের সেনানিবাসে বর্তমান একের পর এক প্রতিনিয়ত মিটিং মনে করেন চলমান। আসলে এই মিটিং গুলা কিসের ইঙ্গিত দিচ্ছে? এই মিটিং গুলাতে বর্তমান আপনার জেনারেল পুলিশ বাহিনী, তারপর হচ্ছে আপনার বিজেপি,
যে বা যারা আছে সবাইকে নিয়ে, যারা নাকি আপনার আসতে পারতেছে না তারা অনলাইনে মনে করেন যুক্ত হচ্ছে, যারা নাকি মনে করেন সরাসরি আসতেছে তারা তো কথা বলতেছে কিংবা নিজেদের বক্তব্য রাখতেছে। মানে বাংলাদেশকে, বিশেষ করে বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, পায়তারা চালাচ্ছে, ইভেন আপনার বহির্বিশ্বে থেকে একের পর এক হংকার দিচ্ছে, হ্যাঁ, সেনাপ্রধানকে জনগণের আপনার মুখোমুখি করার একটা পায়তারা চালাচ্ছে, মিথ্যা প্রচার করতেছে, সেনাবাহিনীকে নিয়ে মনে করেন সমালোচনা করতেছে, কেউ কেউ তো সরকারে বসে সেনাবাহিনীকে নিয়ে উল্টাপাল্টা গুজব ছড়াচ্ছে। এর ভিতরে আপনার উপদেষ্টা আসিফ ভুইয়া, তাই না? তো তিনি সংবিধান গ্রহণ করেও সংবিধানের সাথে বেইমানি। যাই হোক, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনিও কি সেই পথে হাঁটতেছে, বা তিনিও সবাইকে দেখেন প্রতিনিয়ত মিটিং করতেছে, সবাইকে এক কাতারে আনার চেষ্টা চালাচ্ছে। আপনাকে থাকতে হবে মাস্ট। আপনি যদি সশরীরে না থাকতে পারেন, আপনাকে অনলাইনে আনতেছে। মানে আপনি কাজে আছেন, কোন আপনার সরকারি কাজে কিংবা দেশের কোনো কাজে আপনি ব্যস্ত আছেন, বাট আপনি অনলাইনে যুক্ত আছেন, আপনি কথা বলতে পারতেছেন, মন্তব্য আপনি প্রকাশ করতে পারতেছেন, বক্তব্য রাখতে পারতেছেন, কিংবা আপনি তাদের বক্তব্য শুনতেছেন। দেশে নেক্সট যে আপনার মিশনটা বা নেক্সট যেই আপনার কি করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যে স্টেপটা সেই সম্পর্কে আপনারা জানতে পারতেছেন। এই যে একটা ইনফরমেশন কিংবা এই যে একটা কানেক্টেড, এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া, তাই না? তো সেনানিবাসে বর্তমান কিংবা এরশাদ আমলের সেনানিবাসে যে ঘটনা ঘটছিল আমাদের বাংলাদেশের আপনার সেই 25 সালে এসে সেনানিবাসের অবস্থা স্থিতিশীল দেখতে পারবেন। অচিরেই আমাদের বাংলাদেশে এই জঙ্গিবাদীদের ঠিক এক রাতের ভিতরে দেখবেন গ্রেফতার করে আইনের আওতায় এনে বাংলাদেশে সেনা শাসন অচিরেই চালু হয়ে যাবে। আপনার যতটুকু সংস্কার কাজ শেষ করা যায় অতি দ্রুত শেষ করে আপনার বাংলাদেশের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করাই বর্তমান আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের একটা সবচেয়ে বড় লক্ষ্য, কিংবা আমাদের বাংলাদেশের সমস্ত আপনার প্রাণপ্রিয় বাহিনীদের একটাই লক্ষ্য, সেটি হচ্ছে আপনার নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠিত করা। সেই সরকার প্রতিষ্ঠিত করার জন্যই আমাদের বাংলাদেশে যারা নাকি বর্তমান অবৈধ আপনার দখলদারি বাহিনীরা বৈশা রয়েছে, জঙ্গিবাদীরা বৈশা রয়েছে, এদেরকে ঠিক আমি মনে করি এরশাদের আমলের যেই পদক্ষেপ নিছে এরশাদ, এক রাতের ভিতরে আপনার কেউ জানেও না, একটা কাকপক্ষেও বলতে পারে না। তো আশা করি আমাদের এই বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার আপনিও ঠিক এরশাদের ভূমিকাটা পালন করবেন। কারণ আমরা যদি সেই সমীকরণটা মিলাতে চাই ভাই, আপনার এরশাদের আমলের যেই অস্থিরতা সেনানিবাসে আমাদের বাংলাদেশের 25 সালে এসে এই সেনাপ্রধান কিংবা সেনানিবাসের যে অস্থিরতা, এই যে একটা কানেক্টেড, এই যে একটা মিল প্রতিনিয়ত আপনার এরশাদ মিটিং করছে, 25 সেনাপ্রধান মিটিং করতেছে সমস্ত বাহিনীদেরকে নিয়ে, সেম টু সেম আশা করি এরশাদের আমলে যে রাতটা এরশাদ ঘটাইতে পারছে আমাদের বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকার, আপনিও এই রাতটা আমাদেরকে উপহার দিতে পারবেন, আমরা আশাবাদী। দর্শক শ্রোতা, শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং আজকের আলোচিত বিষয়গুলো শোনার পর দর্শক আপনার কি মনে হয়েছে, দেশ ঠিক কোন দিকে যাচ্ছে? কিন্তু এই পরিস্থিতিতেও কেন ডক্টর ইউনূস এখনো চুপ? তার কি এই মুহূর্তে উদ্যোগ নিয়ে কোনো কিছু করার দরকার ছিল নাকি? কারণ দেশের তো দিন দিন ভরাডুবি হচ্ছে, সঙ্গে কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে একেবারে বিভেদ সৃষ্টি করে বসে আছে। শেষ করবো দর্শক, তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।